অবিচ্ছিন্ন ভাবনাগুলো আমাকে ভীষণ কুড়ে কুড়ে খাচ্ছে। অনন্যা কি সত্যি আত্মহত্যা করেছিল? আপার জন্য আজকে আমার ভীষণ মন খারাপ লাগছে। আপা কি সত্যি খুন হয়েছে? আপার খুনের সাথে কি বাবা মায়ের কোনো সম্পৃক্ততা আছে? পরক্ষণে মনে হচ্ছে কি ভাবছি আমি এসব। শত হলেও বাবা আর মা তারা তো তার সন্তানকে করতে পারবে না। এসব কেনই ভাবছি আমি। কিন্তু সেই মেয়েটাকে, আমার চোখ মিথ্যে হতে পারে না, বাবার চোখ তো মিথ্যে হতে পারে না। বাবাও তো দেখেছে তাকে। সবার আগে আমার সেই মেয়েটাকে খুঁজে বের করতে হবে। কিভাবে তার দেখা পাবো আমি? এসব ভাবতে লাগলাম। দিন পেরিয়ে রাত নেমে গেল। আমার ভাবনাগুলো আমার ভিতরে আরও প্রখর হলো। রাতের আকাশে আমাবস্যা, অন্ধকারের চারদিক চেয়ে আছে। এই আধার গুটিয়ে কখন আলোর খোঁজ মিলবে সেটাই ভাবছি। আপা যদি সত্যি বেঁচে থাকে তাহলে আমার থেকে বেশি খুশি আর অন্য কেউ হবে না। আচ্ছা, আপার আত্মা কি ওই মেয়েটা? ভাবনাগুলো যেন কোথায় গিয়ে কোথায় ডানা মেলেছে তার কোনো অন্ত নেই। কখন যে ঘুমেরা এসে চোখে ডানা মেলল বুঝতেই পারিনি। পাখির কিচিরমিচির শব্দে আমার ঘুম ভাঙল। ঘরটাতে আর ভালো লাগছে না, তাই একটু হাত মুখ ধুয়ে বাইরে বের হলাম হাঁটতে। হাঁটতে হাঁটতে আবার আপাকে দেখলাম। আপাও হাঁটছে আমার পাশে পাশেই। এটা সেই মেয়ে যাকে সেদিন দেখেছিলাম। এই সুযোগে তার সাথে কথা বলার। আমি হন্তদন্ত হয়ে তার দিকে তাকালাম। আচমকা তার হাতটা চেপে ধরলাম। বেশ উত্তেজিত আর অস্থির গলায় বললাম, আপনি আমার বড় আপার মতোই হুবহু দেখতে। একটা মানুষের সাথে একটা মানুষের এত মিল কী করে হয়? আপনার সাথে আপার কোনো অমিল নেই। আমার আপা মারা গেছে 12 বছর হয়ে গেছে। তাহলে আপনি কে? কেনই বা আপনি আমার বাবাকে বলেছেন আপনি এসেছেন প্রতিশোধ নিতে? আপনি কি আপাকে চিনতেন? কে আপনি? আমার প্রশ্নের উত্তর দিন। আমার আপার সাথে কি আপনার কোনো যোগসযোগ আছে? প্লিজ বলুন। সে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আমার হাতটা কি ঠান্ডা নাকি গরম? আমি তার হাত চেপে ধরেই বললাম, একদম ঠান্ডা। সে আরেকটু হেসে বলল, জীবিত মানুষের হাত কি এত ঠান্ডা হয়? এখনও কিছু বুঝছিস না পিয়ানা? আমি ভয়ে হাতটা ছেড়ে দিলাম। তাহলে সে কি আপার আত্মা? আমি ভয়ার্ত গলায় জিজ্ঞেস করলাম, কে তুমি? আমার নাম জানলে কি করে? আমার আপার মতোই সব কিছু। সে আবার হেসেই জবাব দিল, কাউকে কি পুরোপুরি কপি করা যায়? আমি তোর আপা, যাকে তুই জাম গাছে ঝুলতে দেখেছিলি। সেদিন আমার দেহটা দেখেছিলি, কষ্টটা দেখিসনি। অন্তরটা কতটা বিক্ষত দেখবি? আমার ভয়টা আরও বেড়ে গেল। ভয়ে ভয়ে বললাম, মৃত মানুষ ফিরে আসে কি করে? আপনি কি সত্যি করে বলুন তো? সে আবার জোর গলায় বলল, আমিই তোর আপা। আমার বিক্ষত হওয়া ক্ষতটা দেখবি না? এই দেখ আমার ক্ষত। বলতেই তার মুখটা পুরোপুরি বীভৎস কালো হয়ে গেল। এত ভয়ঙ্কর হয়ে গেল যে আমি চিৎকার দিয়ে উঠলাম। আমার ঘুমটা ভেঙে গেল। বুকটা দুকফুক করছে। তার মানে আমি স্বপ্ন দেখছিলাম। এসব ভেবে ঘুমিয়েছিলাম, তাই এমনটা দেখেছি। আমার সারা শরীরের লোম কাটা দিয়ে উঠেছে। পাশে রাখা বোতল থেকে ডক ডক করে আমি পানি খেলাম। পানি খাওয়ার পর ভাবতে লাগলাম, এ কি স্বপ্ন দেখলাম আমি? সত্যি কি এই স্বপ্নের কোনো ব্যাখ্যা আছে? আমি আর ভাবতে পারলাম না। আবারও ঘুমিয়ে গেলাম। সকাল 9টা বাজে। মা আমাকে ডেকে ঘুম থেকে তুলল। চারদিকে কান্নার রোল পড়ে গেছে। পাশের বাড়ির সোনিয়া গলায় দৌড়ে দিয়েছে। আমাদের বাসার সামনে থাকা আম গাছে। আমি দৌড়ে গেলাম সেখানে। মেয়েটি আম গাছে ঝুলছে। আমার আবারও আপার কথা মনে হলো। তবে মেয়েটিকে দেখার পর আমার মাথায় অন্য একটা প্রশ্নের উদ্ভব হলো। এই মেয়েটার গলায় নিজের নখের দাগ। তার মানে মেয়েটা দড়ি দেওয়ার পর নিজেকে বাঁচাতে চেষ্টা করেছে। যতদূর জানি সকল গলায় দড়ি দেওয়া মানুষকেই এই কাজ করে, কিন্তু আপার ক্ষেত্রে এমনটা ছিল না। আপার শরীরে কোনো নখ বা খামচির দাগ ছিল না, গলায় কোনো রকম দাগ ছিল না, তবে মাথার পিছনটা বেশ ফোলা ছিল। যতদূর বুঝতে পারছি হয়তো কেউ আপাকে জোরে আঘাত করেছে। তখন অল্প বয়স হওয়ায় এসব নিয়ে চিন্তা করিনি। আমার দৃঢ় বিশ্বাস আপাকে খুন করা হয়েছে। আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম এটার আমি উদ্ঘাটন করেই ছাড়ব। এরই মধ্যে পুলিশ এসে সোনিয়াকে নামালো। সোনিয়া বেশ চটপট আর হাসি খুশি ছিল। তার সাথে আমার অন্তরঙ্গতা না থাকলেও পরিচয় ছিল ভালো। সে একটা ছেলেকে ভীষণ ভালোবাসত, আর ছেলেটা অন্যত্র বিয়ে করে। এই বিষয়টা মানতে না পেরে আত্মহত্যা করে। এই দুনিয়ায় এরকম হাজারো মেয়ে আছে যারা প্রিয়জন হারিয়ে জীবন মৃতপ্রায় বসবাস করছে। দুনিয়াটা বড়ই অদ্ভুত। কিছু হাজার মানুষ হাজার হাজার টাকা খরচ করে সুস্থতার পিছনে, বেঁচে থাকার পিছনে, আর কিছু কিছু সুস্থ মানুষ নিজেকে শেষ করে দেয় না পাওয়ার হাত থেকে বাঁচার জন্য। সোনিয়াকে পুলিশ নিয়ে গেল। সব কিছু যেন কাকতালীয়ভাবে পর্যায়ক্রমে হচ্ছে। এটা কিসের ইঙ্গিত? মায়ের দিকে তাকিয়ে লক্ষ্য করলাম মা কাঁদছে।
অনেক দিন পর মাকে কাঁদতে দেখলাম। মাকে হালকা গলায় জিজ্ঞেস করলাম, কাঁদছো কেন? মা লম্বা নিঃশ্বাস ফেলে কাঁদতে কাঁদতে বলল, অনন্যার কথা ভীষণ মনে পড়ছে। আমার মেয়েটাও তো এভাবে চলে গিয়েছিল, এভাবেই আমার মেয়েটা জ্বলছিল। আমার মেয়েটা হারিয়ে কেমন লেগেছিল আমি জানি, তবে বাস্তবতা তো মেনে নিতেই হবে। আমরা তো দোষী ছিলাম, ওকে বিয়ে দিয়েছি। তবে সে কি পারতো না একটু রয়ে সয়ে সংসার করতো? সংসার হয়নি ঠিক আছে, তাই বলে এরকম করে আমাদের গ্রাম ছাড়া করবে? মেয়েটা মরেও আমাদের শান্তি দিল না। মায়ের কথা শুনে আমার গাটা আবারও জ্বলে গেল। বজ্রকণ্ঠেই বললাম, ঘুরে ফিরে সব আপারই দোষ। আর তোমরা তো দুধে তোয়া তুলসী পাতা, তাই না? আপার মরার জন্য তোমরাই দায়ী, যত সব। কথাটা বলে আমি হাঁটতে লাগলাম আনহারি ভবনের দিকে। আমার একটাই চিন্তা, সেটা হলো যে করে হোক আমি সেই মেয়ের সাথে দেখা করব। আমি জানবো মেয়েটাকে, কে মেয়ে যে আমার আফার সকল কিছু বহন করছে। আমি চলে গেলাম আনহারি ভবনের কাছে। সেখানে গিয়ে জিজ্ঞেস করলাম, আমি একজনের সাথে দেখা করতে এসেছি। মেয়েটার নাম জানি না, তবে দেখতে অনেক সুন্দরী। চোখগুলো স্রোতস্বিনী হরিণের বাঘ, নাকটা বেশ খাড়া। আপা দেখতে যেমন ঠিক তেমনটাই বর্ণনা করেছি। লোকটি আবার যে তথ্য দিল তা শুনে আমি পুরোপুরি অবাক হয়ে গেলাম। যে বর্ণনা দিয়েছেন সেটা স্বয়ং আনহারি ম্যাডামের। আনহারি ম্যাডাম তো 2 বছর আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। সে কি করে এখানে আসবে? আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। এই শোক কাটাতে পারেনি বলেই ম্যাডামের মা এখনও অসুস্থ। একটাই মেয়ে ছিল তাদের। এত বড় লোকের ধন এবার পিঁপড়ায় খাবে। এই ধন সম্পত্তি দিয়ে কী করবে বলুন, যদি মেয়েই না থাকে? কিন্তু আপনি কে? হঠাৎ করে ওনাকে কেন খুঁজছেন? আমি ওনার কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম। কি বলছে কি উনি এসব? ভাবতে লাগলাম, আমার চোখ কী করে ভুল হয়? দুজন হুবহু দেখতে একই মানুষ। একজন 12 বছর আগে মারা গেছে, আরেকজন 2 বছর আগে। এটা কি করে সম্ভব? এটা কি আদৌ সম্ভব? আমি স্মিত গলায় বললাম, এটা কি করে সম্ভব? আমি ওনাকে দেখেছি নিজের চোখে। আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। উনি রেগে গিয়ে উত্তর দিলেন, আপনার ভুল হচ্ছে। হয়তো আপনি কাউকে চিন্তা করেছেন তাই এমন বলছেন। মৃত মানুষকে নিয়ে মিথ্যে কেন বলবো? আমার শরীর কাঁপতে লাগলো, কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে লাগলো। আমি আশাহত হয়ে বিগলিত গলায় বললাম, আমি আনহারি ম্যাডামের মায়ের সাথে দেখা করতে চাই। প্লিজ আমাকে নিয়ে যান, আমাকে একটাবার সুযোগ দিন। এভাবে ওনার সাথে দেখা করা যাবে না, আগে থেকে পারমিশন নিয়ে আসতে হবে। তাহলে ওনার সাথে যোগাযোগ করার নাম্বারটা দেন প্লিজ, আমি অনুমতি নিয়েই দেখা করতে আসব। আমার কথা শুনে তিনি রেগে গিয়ে বললেন, আপনি কি আমার চাকরি খেতে এসেছেন এখানে? আচ্ছা, আজব মেয়ে তো আপনি। আমি আর নিজেকে তখন সামলাতে পারলাম না। ওনার পায়ে দূরে কান্না করে ওনাকে বললাম, আমি একটু দেখা করতে চাই। আমি আমার বড় আপার কষ্টের জবাব দিতে চাই, কিন্তু সেই জন্য আমাকে রহস্যভেদ করতেই হবে। আমাকে একটু সাহায্য করুন প্লিজ। ওনার সাথে দেখা করার সুযোগ আমাকে করে দিন। উনি আমার এবারকার কথায় একটু নরম হয়ে গেলেন। আমাকে তার পা থেকে ছুটিয়ে বললেন, এখানেই দাঁড়ান, আমি ম্যাডামের সাথে কথা বলে তারপর আসতেছি। এ বলে উনি ভিতরে ঢুকলেন। আমি অস্থিরতা নিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি। সময় যেন আমার কাটছেই না, সারা শরীর আমার ঝিম ধরে আছে। জানি না দেখা করতে পারবো কি না, তবে রহস্য উন্মোচনের জন্য আনহারি ভবনে আমাকে ঢুকতেই হবে। অস্থিরতাময় অপেক্ষার এক পর্যায়ে তিনি আসলেন। আমাকে ঠান্ডা গলায় বললেন, আপনি ভিতরে যান, ম্যাডাম আপনাকে যেতে বলেছেন। আমার বুকটা কাঁপছে। যতই প্রবেশ দরজা বেদ করে ভিতরে ঢুকছি, ততই আমার বুকের ভিতর ধড়ফড় বাড়ছে। গেটটা পার হয়ে একটা বিস্তীর্ণ ফাঁকা জায়গা। এই ফাঁকা জায়গায় কোনো বাগান নেই, একটা ফুলের গাছও নেই। সাধারণত এসব বাড়ির এই জায়গাগুলোতে ফুল ফল গাছে ভরপুর থাকলেও এবারের এই জায়গাটা ছিল একদমই ফাঁকা। প্রবেশ দরজা থেকে ভবন পর্যন্ত যেতে 2 মিনিট পথ হাঁটতে হয়। আমি 2 মিনিট পথ হেঁটে গিয়ে একটা বড় দরজা লক্ষ্য করলাম। সেখানেও একজন দারোয়ান দাঁড়িয়ে আছেন। তিনি আর আমাকে বাধা দিলেন না। হয়তো এবারের প্রথম চৌকাঠ পার হওয়ার পর আর কোনো কড়া নিষেধ নেই ভবনের ভিতরে ঢোকার। আমি দরজার সামনে যেতেই তিনি দরজা খুলে দিলেন। আমি ভবনের ভিতরে প্রবেশ করলাম। বুকটা আমার আরও কেঁপে উঠল, কারণ বড় আপার ছবি দিয়ে পুরো দেওয়াল সাজানো। আরও বেশি কৌতূহল বাড়ল যখন পার্সেলে পাঠানো বড় আপার সেই তৈলচিত্রটা এখানে দেওয়ালে ঝুলছে। একই ছবি দুজনের কাছে আছে। তাহলে এই মেয়েটা কে ছিল? আমি চারদিকে ছবির দিকেই কেবল চোখ বুলাচ্ছিলাম। এমন সময় মধ্যবয়স্ক এক ভদ্র মহিলা আমার কাছে আসলেন। মহিলাটার বয়স 55 বছরের মতো হবে, তবে বেশ পরিপাটি হয়ে থাকায় বয়স 40-এর কোঠায় লাগছে। দেখতে ভীষণ সুন্দরী এবং মায়াবতী।
লম্বায় একটু খাটো, তবে চেহারার টান বেশি। সব দিক থেকে বিবেচনা করে এটাতে তেমন ফোকাসই হচ্ছে না। তিনি আমাকে ডেকে জিজ্ঞেস করলেন, তুমি কি আমার সাথে দেখা করার জন্য দারোয়ানের পা ধরেছিলে? কী জন্য দেখা করতে চাও? কোনো ডোনেশন লাগবে কারোর জন্য? আমি মাথা নিচু করে মাথা নেড়ে না বললাম। তিনি পুনরায় আবার প্রশ্ন করলেন, তাহলে কি চাও? আমি হালকা গলায় বললাম, দেওয়ালে টানানো ছবির মেয়েটা হুবহু আমার বড় আপার মতো দেখতে। আমার বড় আপা মারা গেছে 12 বছর হলো। গতকাল এমি আমাকে আনহারি ভবনের কথা জিজ্ঞেস করছিল। তখন থেকেই বড় আপার কথা আমার ভীষণ মনে পড়ছে। আমি আর নিজেকে সামলাতে না পেরে এখানে চলে আসি। দারোয়ানকে জিজ্ঞেস করার পর বলল ওনার নাম আনহারি। এবারের নামকরণ ওনার নামেই করা হয়েছে। তবে 2 বছর আগে নাকি তিনি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। কিন্তু উনি যদি মারা যান, তাহলে গতকাল আমি কাকে দেখেছি? তিনি কি শুধু আমার ভ্রম ছিল? আর সবচেয়ে বড় বিষয় হলো, আপার মতো এত হুবহু দেখতে একটা মানুষ কি করে হয়? আপনার কি কোনো যমজ মেয়ে ছিল? সে কি হারানো গেছে কোনোভাবে? এবার তিনি আমার দিকে বিষণ্ণ চোখে তাকালেন। তারপর আবারও জিজ্ঞেস করলেন, তুমি কি নিশ্চিত তোমার বড় আপা দেখতে আনহারির মতোই ছিল? ওনার কথা শুনে আমি আমার মোবাইল থেকে বের করে আপার সেই তৈলচিত্রের ছবিটা দেখালাম। আপার অঙ্কিত সেই ছবিটা দেখালাম। সব কিছু দেখার পরে উনি বললেন, এটা সত্য, তোমার বড় আপা আনহারির মতো দেখতে। তবে আনহারির কোনো যমজ বোন ছিল না। আমার মেয়ে দেশের বাইরে জন্ম নিয়েছে এবং একটা মেয়েই আমার হয়েছে। শুনেছি পৃথিবীতে 7 জন মানুষ একরকম দেখতে হয়, হয়তো সেরকম কিছুই। আর কি যেন বললে, আনহারি মারা গেছে? আমি উতলা কণ্ঠে বললাম, আপনাদের দারোয়ান তো আমাকে তাই বলল, কিন্তু আমি তো নিজ চোখে গতকাল ওনাকে দেখেছি। তিনি একটু বিরক্ত গলায় বললেন, দারোয়ান তোমাকে এমন ইনফরমেশন কেন দিয়েছে আমি জানি না। আনহারি বেঁচে আছে। সে দীর্ঘদিন দেশের বাইরে ছিল, পড়ালেখা করেছে। এরপর গতকাল দেশে আসলো। গড়েই আছে সে। তবে এখন তুমি কি চাও বলো? আমি ওনার কথা শুনে একদম চুপসে গেলাম। তাহলে দারোয়ান আমাকে এই কথা কেন বলল? কি হচ্ছে এসব আমার সাথে? কান্নায় আমার চোখ দুটো ভিজে যাচ্ছে। আমি কান্না ভেজা গলায় বললাম, আমি একটু আনহারি আপাকে ধরতে চাই। আমার বড় আপার মতো দেখতে মানুষটাকে একটা বাদ জড়িয়ে ধরতে চাই। আমি আর কিছুই চাই না, না কোনো টাকা পয়সা আর না কোনো ডোনেশন। এই কথা বলার পরে আন্টি আমাকে বসতে বললেন। এতক্ষণ কথাবার্তা দাঁড়িয়েই হচ্ছিল। আমি বসলাম। তিনি আনু বলে কাউকে ডাক দিলেন। ডাকার 5 মিনিটের মধ্যে আনহারি সামনে আসলো। আমি আর বসে থাকতে পারলাম না, দৌড়ে গিয়ে ওনার হাতটা ধরলাম। আমার চোখ বেয়ে পানি পড়ছে। আমি কেঁদে কেঁদে বলতে লাগলাম, আপনি দেখতে হুবহু আমার বড় আপার মতো। আপনারা যমজ নন, তবু আপনাদের মধ্যে কত মিল। আপনাকে ধরার পর মনে হচ্ছে আমি আমার বড় আপাকেই ধরেছি। কেন জানি না কোনো পার্থক্য আমি তৈরি করতে পারছি না। কিন্তু জলজান্ত একটা মানুষকে আপনার বাসার দারোয়ান কেন বলল যে 2 বছর আগে মারা গেছেন, সেটাই আমি বুঝতে পারছি না। আমার কথা শুনে আনহারি চমকে উঠেই বলল, রতন বলেছে আমি মারা গেছি? আমার সাথে চলো তো, তাকে জিজ্ঞেস করি। সে বাড়িতে কাজ করে 3 বছর হয়েছে। তার সাথে আমার দেখা হয়েছে কেবল একবার, আর সে আমাকে মৃত বানিয়ে দিল। আর শোনো, জানি না তোমার বড় আপা সত্যি আমার মতো দেখতে কিনা, তবে বড় আপা বলে যখন ডেকেছ, যেহেতু সকল কাহিনী আমি শুনবো তোমার, তবে এর আগে রতনকে জিজ্ঞেস করি কেন সে এমনটা বলেছে। আমার সাথে চলো। উনি আন্টির দিকে তাকিয়ে বললেন, মা তুমি এখানেই থাকো, আমি দেখছি বিষয়টা। কথাটা বলে তিনি আমার হাতটা চেপে ধরে বাহিরে আনলেন। দারোয়ানের সামনে আমরা দুজন দাঁড়িয়ে আছি। দারোয়ানকে তিনি রুষ্ট গলায় বললেন, কি ব্যাপার? এই মেয়েকে কেন তুমি বলেছ যে আমি 2 বছর আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছি? জলজন্ত আমাকে তুমি মেরে দিলে? দারোয়ান ওনার দিকে তাকালেন, আবার আমার দিকে তাকালেন। আমার দিকে তাকাতেই বললাম, এমনটা কেন বলেছেন আপনি? দারোয়ান বুদবুদ বলে মাটিতে লুটিয়ে পড়লেন। আমি ভীষণ অবাক হয়ে গেলাম। এটার মানে বুঝতে পারলাম না। কি হচ্ছে কি এসব? কেনই বা দারোয়ান এমন করলো? দারোয়ানকে এভাবে চিল্লাতে দেখে ভিতরের দারোয়ান বাহিরে চলে আসলো। আনহারি অস্থির গলায় বলল, মফিজ সাহেব, ওনাকে দূরে গাড়িতে তুলুন, আমি হাসপাতালে নিয়ে যাচ্ছি। মফিজ সাহেব রতনকে ধরে গাড়িতে তুলল। আনহারি আপা আমাকে নিয়ে গাড়িতে উঠল। কল দিয়ে ওনার মাকে বলল হাসপাতালে আসতে। দ্রুত রতনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। সেখানে নেওয়ার পরে জানা গেল সে ব্রেন স্ট্রোক করেছে। আনহারির মা এবং বাবা ছুটে আসলেন হসপিটালে। আনহারির বাবা আমজাদ চৌধুরী ব্যবসার কাজে কুমিল্লায় ছিলেন গত 6 দিন। আজকে ঢাকায় পৌঁছে খবর শুনলেন আর সাথে সাথেই আসলেন।
তিনি হাসপাতালে আসতেই আনহারি ওনাকে বললেন, বাবা, এই রতন আমাকে দেখে কেন ভয় পেয়ে গেল? আমজাদ সাহেব থমকে গেলেন আনহারির কথা শুনে। তিনি মনের অজান্তেই বলে উঠলেন, 2 বছর আগে চলে যাওয়া মেয়ে কি করে আসলো আমার সামনে? ওনার মুখে এমন কথা শুনে আমি এবার চমকে গেলাম। তাহলে সত্যি কি আনহারি মারা গেছে? আনহারি যদি মারা যায়, বড় আপা যদি মারা যায়, তাহলে এই মেয়েটাকে? এই প্রশ্নটাই এখন মুখ্য হয়ে দাঁড়ায় আমার কাছে। আর সে রহস্য জট খুলতে গিয়ে একের পর এক সাসপেন্স যেন গল্পটা নতুন করে মোড় দিল। এমন সময় আমজাদ সাহেবের মোবাইলটা বেজে উঠল। উনি বারবার কল কাটছেন, তবুও কলটা যেন বেজেই চলছে। যতবার উনি কল কাটছেন ততবারই অপর পক্ষের পুনরায় কল দিচ্ছেন। এবার বেশ বিরক্ত হয়ে মোবাইলটা হাতে নিয়ে সামনের দিকে এগোলেন। করিডোরের এক পাশে আসলেন। আমি কেন জানি না ওনার পিছু পিছু গেলাম। আমাকে উনি চেনেন না, তাই হয়তো আমার উপস্থিতি তিনি বেশি পাত্তাও দিলেন না। কলটা দূরেই বলে উঠলেন, মালিহা, ডোন্ট কল মি নাও। আমি এখন খুব ঝামেলায় আছি। ভেবেছিলাম খুব দ্রুত সব কিছুর মালিক হব, কিন্তু এখন সব কিছুই বেচতে যাচ্ছে। আনহারি বেঁচে আছে। আমি আর তুমি মিলে তাকে হত্যা করেছিলাম। কিভাবে ও বেঁচে রইল তাহলে? মৃত মানুষ কিভাবে বেঁচে ওঠে? রতন আমাদের সাহায্য করেছিল। সে তো আনহারিকে দেখে কোমায় চলে গেছে, হয়তো ব্রেন স্ট্রোক হয়েছে তার। কথোপকথনে যতদূর বুঝলাম, মালিহা আমজাদ সাহেবের প্রেমিকা, আর সেই নিজের হাতে তার সন্তানকে খুন করেছিল। একটা বাবা হয়ে এটা কিভাবে করতে পারে? তাহলে বড় আপার খুনের সাথেও কি আমার বাবা জড়িত? সব মিলিয়ে আমি যেন পাগল হয়ে যাচ্ছি। আমি আরও ভালো করে তার কথোপকথনে মন দিলাম। কথোপকথনের স্রোত দেখে বুঝতে পারলাম অপর পক্ষ বলছে, এটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। আনহারির মৃত্যুর পর আমরাই তাকে মর্গে নিয়ে গিয়েছিলাম। মর্গের লোককে টাকা খাইয়ে রিপোর্টে রোড অ্যাক্সিডেন্ট লিখতে বলেছিলাম। এমন না যে তার মুখ থেতলে গিয়েছিল, তার মুখ অবয়ব একদমই স্পষ্ট ছিল। ময়নাতদন্তে নিজ চোখে তাকে নিতে দেখেছি। আনহারি বেঁচে থাকবে এটা কোনোভাবেই সম্ভব নয়। নিশ্চয়ই মেয়েটা ফেক। ভালো করে খোঁজ লাগাও, ডিএনএ টেস্ট করাও। কোনোভাবেই আনহারি বাঁচবে না। এটা কখনোই সম্ভব হতেই পারে না। আমজাদ সাহেবের অস্থিরতা আরও বেড়ে গেছে। সে তার মুখের প্রতিচ্ছবি দেখেই মনে হচ্ছে বর্ষা মানুষটা একদম গেমে একাকার। নীল হয়ে গেছে তার মুখ। বড় লোকের চরিত্র হয়তো এমনই হয়। তিনি নির্দ্বিধায় একটি মেয়ের জন্য নিজের মেয়েকে খুন করেছিল। কিন্তু এখানেও প্রশ্ন, তাহলে এই মেয়েটিকে? এসব ভাবতে ভাবতেই তিনি কল কেটে দিলেন। আমি এপাশ থেকে সরে দাঁড়ালাম। হয়তো খুব শীঘ্রই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আমার কাছে। আমজাদ সাহেব আনহারির সামনে আসতেই আনহারি বলে উঠল, পাপা, তুমি কোথায় গিয়েছিলে? রতন এমন কেন বলল আমাকে? আমজাদ সাহেব রেগে গেলেন। আনহারির মুখের উপর তিনি বলে উঠলেন, তুমি আমার মেয়ে নও। আমার মেয়ে মারা গেছে। কে পাঠিয়েছে? আমার মেয়ে সাজিয়ে তোমাকে বলো। মনে হচ্ছে এত এত টাকার লোভে কেউ তোমাকে সার্জারি করে আমার কাছে পাঠিয়েছে। এ কথা শুনে আনহারির মা তীব্র গলায় তখন বলে উঠল, আমার বিশ্বাস ছিল আমার মেয়ে বেঁচে আছে, এবং বলেছিও আমার মেয়ে বেঁচে আছে। একদিন তোমাকে এসে ঠিকই সারপ্রাইজ দিবে। দেখো, আমার মেয়ে কিন্তু ঠিকই ফিরে এসেছে। এরকম কথা আর বলবে না। এটাই আমাদের আনহারি। মা কখনো মেয়েকে চিনতে ভুল করবে না। লাবু, তুমি আগে সব গুছিয়ে ফেলেছ। আমাদের মেয়ে মারা গেছে। নিজ হাতে তাকে কোরবানি করেছি। আনহারির মা আমজাদ সাহেবের এই কথা শুনে সাথে সাথে তাকে জিজ্ঞেস করলেন, কোরবানি করেছ মানে? আমজাদ সাহেবের মুখ ফসকে সত্যিটা বের হয়ে গেলেও তিনি কথার স্রোত পাল্টিয়ে বললেন, কোরবানি কবর কেন? কবর দিয়েছি। আমি আমার মেয়েকে নিজ হাতে কবর দিয়েছি। এটা আমাদের মেয়ে না। আনহারি কপাল কুঁচকে জবাব দিল, বাবা, আমি মরিনি। সেদিন অ্যাক্সিডেন্টের পর আমাকে মা বিদেশে ট্রিটমেন্ট করতে নিয়ে গিয়েছিল। আমি সুস্থ হয়ে সেখানেই থেকে যাই। আমার অ্যাক্সিডেন্টের পরই মা সিঙ্গাপুর ছিল না 1 মাস। তুমি কি ভুলে গেছো সব? আমজাদ সাহেব আমতা আমতা করে জবাব দিলেন, হ্যাঁ ছিল, তবে সেটা লাবুর ট্রিটমেন্টের জন্য। লাবুয়ের পুরো নাম হচ্ছে লাবণী জোহা। আনহারির মেয়ের নাম লাবণী জোহা। লাবণী জোহা আমজাদ সাহেবকে থামিয়ে বললেন, এটা একটা সারপ্রাইজ। আমার মেয়ে তোমাকে সারপ্রাইজ দিবে বলেই আমাকে নিষেধ করেছিল। ওর ব্যাপারে যেন তোমাকে না বলি। এখন সে পড়াশোনা শেষ করে সারপ্রাইজ দিতেই এসেছে। এখানে আর কোনো কথা থাকতে পারে না আমজাদ। এটাই আমাদের মেয়ে। আনহারি আবার আবেগী গলায় বলে উঠল, মা, বাবা তো আমাকে একদম মানতেই পারছে না। আমি মরে গেলেই হয়তো বাবা খুশি হতো। রতনেরও আমার জন্য এই হাল। একদম ভালো লাগছে না আমার। লাবণী জোহা একটু দীর্ঘশ্বাস ফেলেই বললেন, এখানে সবাই জানে তুমি মারা গেছো।
অনেকবার বলেছি, তারা তো আমাকে মানসিক রোগী বানিয়ে দিল। তুমি চাইতে একবারে দেশে এসে কথা বলবে, তাই কাউকে যেন তোমার নাম্বার বা কিছু না দেই। সেজন্য আমি প্রমাণও করতে পারিনি। তোমার বাবার কথায় কিছু মনে করো না, সব কিছু ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। রতন শকে চলে গেছে, এর বাহিরে কিছু নয়। তারপর লাবণী জোহা আমজাদ সাহেবের দিকে তাকিয়ে বললেন, তুমি চাচ্ছ তার ডিএনএ টেস্ট করাতে? তাহলে হোক, তবে সেটাই হবে। কাল আনহারির ডিএনএ টেস্ট করাবো। সে আমাদের মেয়েই। এটা যদি প্রমাণ হয় তখন তো মানতে আর কোনো অসুবিধা নেই, তাই না? আমজাদ সাহেব স্বাভাবিক এবং পরিপক্ক গলায় উত্তর দিলেন, আলবাত ফেক প্রমাণ হবে। মৃত মানুষ কখনো ফিরে আসতে পারে না, এটা কোনোভাবেই সম্ভব না। আচ্ছা, এখন আমরা রতনের বিষয় নিয়ে না হয় আলোচনা করি। আনহারির বিষয়টা কাল বুঝবো। আমি রাতে ডাক্তারের সাথে কথা বলে রাখবো। অবশ্যই বিষয়টি গোপন রাখবে, কারণ মানসম্মান জড়িয়ে আছে এতে। আমি এসে কথার মধ্যে একদম চুপ রইলাম। একটু আগের শোনা সব কথাই আমি বুকে চেপে রাখলাম, কারণ এখন এসব বলতে গেলে কেউ বিশ্বাস নাও করতে পারে আমার কথা, আর আমজাদ সাহেবও পাল্টে নিতে পারেন। বুদ্ধিমানের কাজ হলো চুপ করে থাকা। ওদিকে রতনকে হাসপাতালের আইসিইউতে রাখা হলো। সন্ধ্যা নেমে আসলো। অনেকক্ষণ বাসার বাহিরে। মা কল দিল। কল দিয়ে বলতে লাগলো, এত দেরি কেন করছি? আমি মাকে কোনো রকম একটা বুঝ দিলাম। তারপর আনহারি আর লাবণী জোহার কাছ থেকে বিদায় নিতে গেলাম। বিদায় নিয়ে আসার সময় আনহারি আমার হাতটা চেপে ধরে বলল, নম্বরটা দিয়ে যাও তুমি। কাল অবশ্যই দেখা করবে, তারপর বাকি কথা হবে। তোমার বোন অনন্যার সাথে ঘটে যাওয়া প্রতিটা কাহিনী আমাকে বলবে। আনহারের মুখ থেকে অনন্যা নাম শুনেই আমি চমকে গেলাম। একটা বারের জন্য আমি তাদের বড় আপার নাম বলিনি, তাহলে সে কি করে নাম জানলো? আমি আর কিছুই ভাবতে পারছি না। ভিতরে ভিতরে একটা ভয় জাগতে লাগলো আমার। ভয়টা যে কেন হচ্ছে আমি জানি না। আমি কি কোনো গোলাক দাদায় ফেসে যাচ্ছি না তো? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আপনি আমার আপার নাম জানলেন কিভাবে? জোর দিয়ে তিনি উত্তর দিলেন তখন, কথায় কথায় তুমিই বলেছিলে। আমি আর কিছু বললাম না। বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর থেকেই আমার কেবল একটাই মনে হচ্ছে, এই আনহারিই অনন্যা। কিন্তু তারপরও প্রশ্ন থেকে যায়, মারা গেল কে? মনে মনে সিদ্ধান্ত নিলাম, এ বাড়িতে যে করেই হোক আমি ঢুকে থাকবো। এমন সময় মা এসে রেগে গিয়ে বললেন, কই ছিলি তুই সারাদিন? 2টা টিউশন থেকে কল দিয়েছে, তুই নাকি সেখানে যাসনি। তাহলে ছিলি কোথায় তুই? তুইও তো যদি বড়টার পথ ধরিস, বলার কিছু নাই। এক মেয়ে তো মুখ ফোড়ালো, আর সেজন্য গ্রামে থাকতে পারলাম না। আর তুই যদি মুখ ফোড়ার, শহরেও থাকতে পারবো না। মায়ের কথায় কিছুটা রাগ চড়লেও আমি সেটা দমিয়ে নিয়ে মৃদু গলায় মাকে বললাম, মা, আমি একটা চাকুরি পেয়েছি। আমি কাল থেকে সেখানেই থাকবো। টিউশন আর করতে হবে না। ওইখানে থাকা খাওয়া ফ্রি, আর কিছু টাকাও পাবো। পড়াশোনাটাও আর একটু ভালো করে করতে পারবো। তুমি না করো না প্লিজ। আমি জানি মায়ের না করার সাধ্য নেই, কারণ অভাবের সংসারে আমার গতি হয়েছে, এতেই তিনি খুশি। মা সহজে রাজি হয়ে গেল। ভাবনা সাগরে ডুবতে ডুবতে কখন যে ঘুমের সাগরে ডুবে গেলাম খেয়াল নেই। ঘুম থেকে উঠে লক্ষ্য করলাম 11টা বেজে গেছে। আমি তাড়াহুড়ো করে উঠলাম। মাকে অনেক পটিয়ে জবের নাম করে আনহারির ভবনের দিকে রওনা দিলাম। সে বাসায় যাওয়ার একটাই লক্ষ্য, রহস্য উদ্ঘাটন করা। এবার কেউ আমাকে ভবনে ঢুকতে আর আটকায়নি। খুব সহজে আমি ভবনে ঢুকে গিয়েছি। তবে ঢোকার সাথে সাথে একটা বিষয় আমার পরিষ্কার হয়ে গেছে। যেটা নিয়ে আমি দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, সেটা কেটে গেছে। সেই সাথে আনহারির এবং আনহারির বাবার সকল প্রশ্নের উত্তর মিলে গেছে। কারণ এই আনহারিই হলো। কী মনে হচ্ছে, এই আনহারি কি অনন্যা, নাকি সে সত্যি আনহারি? আনহারি ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করেছে। আগের ফিঙ্গারপ্রিন্টের সাথে এখনটারটা হুবহু ম্যাচিং। ভোটার আইডি কার্ড করার সময় সেই ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিল, আজকে সেটার সাথে একদম মিলে গেছে। একজনের ফিঙ্গারপ্রিন্ট আরেকজনের কপি করতে পারে না। সব কিছু মিলে বোঝা যাচ্ছে এই মেয়ে আনহারি। তাহলে আমি এটা নিশ্চিত, ওদিন আমার বড় আপাই মারা গেছে। তবে 2 বছর আগে আমজাদ সাহেব কাকে মেরেছে সেটা এখনও দোয়াশাই রয়ে গেছে। ডিএনএ টেস্টের আর দরকার পড়েনি। এতে প্রমাণ হয় তারা দুজনই এক। আমির প্রবেশ করতে আমজাদ সাহেব জিজ্ঞেস করলেন, এই মেয়েকে? লাবণী জোহা উত্তর দিলেন, আনহারির বান্ধবী। আমজাদ সাহেব আমার পা থেকে মাথা পর্যন্ত দেখলেন। একে তো আমি বয়সে আনহারির অনেক ছোট, তার উপর ভালো কাপড় চোপড় পরা নেই। এমন মেয়ে কী করে আনহারির বান্ধবী হয় সেটাই হয়তো তিনি ভাবছেন। আমার দিকে কয়েকবার তাকালেন, তারপর ক্লান্ত একটা মন নিয়ে ওনার রুমে চলে গেলেন। লাবণী জোহা আমাকে দেখে বললেন, আমি জানি না তোমার বোনকে, তার সাথে কি হয়েছিল। জানার আগ্রহ আমার নেই, কারণ এসব আমার ভীষণ প্যারা লাগে। আনহারিকে ফিরে পেয়েছি, এটাই আমার জীবনের সব।
বাকি সব আমার কাছে কেবল মলিনতা ছাড়া কিছু নয়। আনহারি যেহেতু জানার আগ্রহ আছে, তুমি আনহারিকে সবটা বলতে পারো। এ বিষয়ে আমি না জানলেও চলবে। বুঝতে পারলাম লাবণী জোহা আনহারিকে পেয়ে হাফ ছেড়ে বাঁচলেন। আর কিছুতে তার কিছু যায় আসে না। এদিকে আমার মনে অনেক কিছুই ঘুরছে। 2 বছর আগে কে মারা গেল? আনহারি আর বড় আপার মধ্যে এত সাদৃশ্য কেন? সব মিলিয়ে ভাবনার অতল গহ্বর থেকে যেন আমি বের হতে পারছি না। লাবণী জোহা সেখান থেকে প্রস্থান নিলেন। আনহারি আমাকে ডেকে বলে, আমার সাথে আমার রুমে এসো, এরপর না হয় তোমার বড় আপার কথা শুনবো। এখন আগে বলো কি খাবে। আমি মদিনাকে বলছি করে দিতে। আনহারি চারিত্রিক বৈশিষ্ট্য একদম মিশক। এত বড় ঘরের মেয়ের ব্যবহার এত অমায়িক, সেটা মনটা ভরে উঠল। বড়লোকদের প্রতি একটা ধারণা আমার পাল্টে যায়। বুঝতে পারলাম সব বড়লোক এক নয়। হাতের আঙ্গুল যেমন সমান না, সেহেতু সব বড়লোকের আচার ব্যবহারও সমান না। অনেকে আছে দুলাভাইয়ের মতো নির্দয় কঠোর, আবার অনেকে আছে আনহারির মতো স্নিগ্ধ সজীব। আনহারির কথার প্রেক্ষিতে আমি বললাম, আমি বাসা থেকে খেয়ে এসেছি, কিছু খাবো না। আপনার কিছু খেতে ইচ্ছে করলে খেতে পারেন, আমার জন্য ভাববেন না। তা বললে হবে না। আচ্ছা, তোমার জন্য মদিনাকে বলি গুড়ের পায়েস করে দিতে। এটা তো তোমার পছন্দ, তাই না? আনহারের মুখে এই কথাটা শুনে আমি থমকে গেলাম। আমার ভিতরটা কেঁপে উঠল। উনি কি করে জানলেন আমার এটা পছন্দ? আমি আমতা আমতা করে বললেন, আপু আপনি জানলেন কি করে এটা আমার পছন্দ? আমি তো আপনাকে বলিনি। বড় আপা জানতো। বড় আপা তো গত হয়েছে সে 12 বছর আগে। আর আপনার মা বলল আপনার জন্ম বিদেশে, তাই আপনারা যমজ কেউ ছিলেন এটাও বলা যায় না। কারণ আমার বোনের জন্ম অজপাড়া গায়ে। মাঝে মাঝে মনে হয় আপনি আমার বড় আপা। আর আপনার এই কথাগুলো আমাকে মনে করতে বাধ্য করে। আচ্ছা, পুনর্জন্ম বলে কি কিছু আছে? আনহারি আমার কথা শুনে হাসলেন। হেসে জবাব দিল, পুনর্জন্ম বলতে কিছু নেই। আমি শুধু আন্দাজে কথাটা বলছিলাম। আমার ভীষণ পছন্দ তো তাই। যাই হোক, তোমার বড় আপা আমি নই, তবে আমাকে ভাবতে পারো। যেহেতু দেখতে দুজনে একই রকম, সুতরাং আমাকে বড় আপা বলেই ডেকো। এখন আবার রুমে এসো। এতক্ষণ দাঁড়িয়ে আসো, আর কত দাঁড়িয়ে থাকবে? আমি কিছুটা অপ্রস্তুত হয়ে আনহারির সাথে তার রুমে গেলাম। পুরো রুমটাই সুসজ্জিত। আমি রুমের আনাচে কানাচে দেখতে লাগলাম ভালো করে। হঠাৎ করে আমার চোখ পড়লো একটা ময়ূরের পালকের উপর। এই পালকটা আমি বড় আপার কাছেও দেখেছিলাম। বড় আপা বলছিল এটা তার ভীষণ প্রিয়। বইয়ে নাকি এরকম পালক রেখে দিলে নতুন পালক গজায়। কিন্তু এ নিয়ে কোনো কথা বলার সাহস পেলাম না। যেখানে প্রমাণিত আনহারি, সেখানে অনন্যা বলাটা বোকামি। যমজ না হয়েও এতটা মিল আমি সত্যি মানতে পারি না। মনে হচ্ছে এতে অনেক বড় রহস্য লুকিয়ে আছে। তবে রহস্য ভেদ করতে পারছি না। আমি কেবল চুপ হয়ে বসে পড়লাম। মনের ভিতর থাকা প্রশ্নগুলো মনের মধ্যেই গেঁথে রাখলাম। এর মধ্যে আনহারি বলে ওঠে, এবার তোমার বড় আপার কাহিনী বলো, কি হয়েছিল? আমি কিছুক্ষণ চুপ রইলাম। তারপর গলায় হালকা প্রথম থেকে ঘটে যাওয়া প্রথম ঘটনা বললাম। আপা কিভাবে মারা গেল, আপার কেন জানাজা হলো না, আমরা কেন গ্রামে থাকতে পারলাম না, নিজেদের একটা বিটা থাকার পরও কেন ভোগ করতে পারলাম না। সব শোনার পর আনহারির চোখের জল থই থই করছে। যে কোনো সময় গড়িয়ে পড়বে। গড়িয়ে পড়ার আগে হাতের উল্টো ফোট দিয়ে মুছে নিল। তারপর হালকা গলায় বলে, আমিও চাই তোমার বড় আপার খুনিদের শাস্তি হোক। তোমার বড় আপা আত্মহত্যা করলো, এই খুনের জন্য পরোক্ষভাবে তারা দায়ী। আর এমনও হতে পারে তারাও খুন করা ইচ্ছে। সব মিলিয়ে বিষয়টা একটু খোঁচানো দরকার। তবে আমি কোনো পুলিশ বা কিছু নিয়ে যাব না, তিলে তিলে মারব। আনহারের কথা শুনে কিছুটা বিস্মিত জিজ্ঞেস করলাম, তিলে তিলে মারবেন মানে? মানে তারা যেন আতঙ্কে থাকে, ভয়ে থাকে। আমি সেখানে অনন্যা সেজেই যাব, আর বলবো সেদিন যে খুন হয়েছিল সেটা অনন্যা না, অন্য কেউ। দাবার কোর্টে রাজাকে যেভাবে চেক দেয়, আমিও ঠিক সেভাবেই তাদের চেক দিব। আমি আর কোনো মতামত দিলাম না। এটাই হয়তো বেস্ট হবে। আমি কেবল মাথা নাড়লাম। দুজন সিদ্ধান্ত নিলাম কালকে কুড়গাঁও যাব। দীর্ঘ 12 বছর পর গ্রামে পা রাখবো ভাবতে মনটা উতলা হয়ে যাচ্ছে। আবার স্মৃতি জড়িত জায়গাগুলো স্পর্শ করতে পারবো, এটা ভেবেই আমার ভিতরটা অদ্ভুত এক ঝড় বয়ে যাচ্ছে। বুকটা ফেটে কান্না আসছে। আপাকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা আমাকে জেঁকে ধরছে। কেন জানি না, নিজেকে সামলাতে পারলাম না। আনহারিকে ধরে হাউমাউ করে কেঁদে দিলাম। কান্নার এক পর্যায়ে মদিনা প্রবেশ করে আমি থেমে যাই। গুড়ের পায়েস এসেছে। পায়েস না অনেক দিন হয়ে গেল, মা করে না। আনহারি মদিনা থেকে পায়েসের বাটি নিয়ে আমার দিকে এগিয়ে দেয় এবং সে তার নিজের জন্য এক বাটি পায়েস নিল। তারপর মদিনাকে বিদায় করে দেয়। আমি চামচ দিয়ে পায়েসটা মুখে নিলাম। নিজের পছন্দের খাবারটা খেয়ে যেন তৃপ্তি অনুভব করি। কার রিজিক কখন আল্লাহ কোথায় রাখে, এটা বোঝা সত্যি কঠিন। 2 দিন আগে আমি স্বপ্নেও ভাবিনি এখানে এসে কিছু খাবো। এসব ভাবতে ভাবতে কয়েক চামচ মুখে নিয়ে আনহারির দিকে তাকিয়ে আমি বিস্মিত হয়ে গেলাম। ভাবতে লাগলাম, এটা কি দেখছি? এটা সত্যি নাকি আমার বোনের ভুল? আনহারি চামচ দিয়ে পায়েস না খেয়ে বাটি ধরে খাচ্ছে। এমনটা কেবল আমার বড় আপাই করতো। মানুষের চেহারা সাদৃশ্য মানা যায়, তবে আচরণের সাদৃশ্যগুলো কেমন মানতে পারছি না।
আনহারি কোনোভাবে আমার বড় আপা নয় তো? এসব ভেবেও আমি চুপ রইলাম, কথা বললাম না। হয়তো বড় আপার ঘরে আছে তাই এমনটা মনে হচ্ছে। আমি আর কিছু যেন নিতে পারছি না। ঠিক তখনই চোখ পড়লো আনহারির হাতের কোনোর দিকে, একটা কাটা দাগ, যেটা বড় আপারও ছিল। আমার স্পষ্ট মনে আছে আমি আর বড় আপার শালুক তুলতে গিয়েছিলাম বিলে। ক্ষুধার জ্বালায় অনেক সময় শালুক তুলে খেতাম আমরা। সেদিন শালুক তুলতে গিয়ে আপার কোনোটা বাঁশের কঞ্চি দিয়ে কেটে যায়। সে কি রক্ত যাচ্ছিল! আমি তখন আপাকে দুর্বাকার চিবিয়ে ঘাসের রস নিয়ে দিয়েছিলাম। এটা কি করে সম্ভব? আনহারির হাতেও একই দাগ। আমি এবার কিছুটা নড়ে চড়ে আনহারির দিকে তাকিয়ে বললাম, আচ্ছা সত্যি করে বলেন তো, আপনি কি আমার বড় আপা? এই যে কোনোই দাগটা আপনার, সেটা কিভাবে হলো? আমার বড় আপারও একই রকম একই আকৃতির দাগ। চেহারার সাদৃশ্য মানা যায়, তবে সব কিছুর সাদৃশ্য আমি কেন মানতে পারছি না? আমি কেন আপনাকে আমার আপা ভাবছি? আনহারি আমার কথা শুনে হালকা হেসে বলল, মাঝে মাঝে দুটো মানুষের মাঝে একই সত্তা বসবাস করে। হয়তো এজন্যই তোমার বড় আপার সাথে আমার এত মিল। অন্যথায় তো এত মিল হতো না, তাই না? সময় হয়তো সব সামনে আনবে। তুমি বিষয়গুলো নিয়ে অনেক চিন্তা করেছ, তাই এমনটা হচ্ছে। তুমি যদি চিন্তা কমিয়ে বিচক্ষণভাবে সব ভাবতে, তাহলে অনেক কিছু স্পষ্ট হয়ে যেত। অস্থিরতা মানুষের স্বাভাবিক বোধশক্তি কেড়ে নেয়। তোমার বেলাতেও তাই হচ্ছে। এত অস্থির না হয়ে পায়েসটা শেষ করো, আমি একটু ঘুমাবো। সকাল থেকে আমার ঘুম হচ্ছে না, চোখগুলো আর খুলতে পারছি না ঘুমের জন্য। তুমি চাইলে খাওয়া শেষ করে আমার পাশে ঘুমাতে পারো। আর কালকে সকালে রওনা দিব তোমার গ্রামের উদ্দেশ্যে। এখন আর এসব নিয়ে কথা না বলি। যতই কথা বলছি ততই সব গুলিয়ে যাচ্ছে। আনহারের কথা শুনে আমি চুপ হয়ে গেলাম, আর কথা বাড়ালাম না। সময়ের অপেক্ষা করতে লাগলাম। আনহারি খাওয়া শেষ করে শুয়ে পড়লো, আর আমিও খাওয়া শেষ করে শুয়ে পড়লাম। দুজনের ঘুম ভাঙলো বিকেলবেলা। আনহারি চা নিয়ে বসেছে। আমি উঠতে বলে উঠল, পাশের টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নিও। আর আমি আমার কাপড় চোপড় গুছিয়ে নিয়েছি। তোমার তো সব গোছানো। রাতটা কোনো রকম পার করে সকালে আমরা তোমাদের গ্রামে যাব। সব প্ল্যান তোমাকে রাতে বুঝিয়ে দিব, কি করতে হবে, কি করা উচিত এবং আমাদের লক্ষ্য কী। আমি একটা লম্বা হাই তুললাম, তারপর মাথা নেড়ে সম্মতি প্রকাশ করলাম। একটু ফ্রেশ হয়ে নিলাম, তারপর টেবিলে রাখা খাবারগুলো খেয়ে নেই। এ বাসায় খাবার আরামের অভাব নেই, কিন্তু যেটার অভাব সেটা হচ্ছে বিশ্বাস আর ভালোবাসার। আমজাদ সাহেবের ঘটনাটা আমার ভীষণ মন বদলে দিচ্ছে। সব মিলে চুপ হয়ে বসে আছে। দিন পেরিয়ে রাত হলো। আমার একটাই চাওয়া যে এই আমানিশা কেটে সত্যিটা সামনে আসুক। বড় আপার অত্যাচারীরা শাস্তি পাক। জানি না সেখানে কি অবস্থা, তারা কেমন আছে তাও জানি না। অস্থির অস্থির লাগছে শুধু। এই অস্থিরতা যেন কাটছেই না। আনহারে বিভোর ঘুমে মগ্ন। এই ঘরের শীতল এসিও আমার সহ্য হয় না। গরমে হাহুতাশ করে ঘুমিয়ে অভ্যেস। হুট করে এত শীতলতা যেন আমাকে গ্রাস করছে। আশেপাশে কোনো কাঁথা নেই, তাই বাধ্য হয়ে রুমের বাইরে গিয়ে বসার সিদ্ধান্ত নিলাম। পা টিপে টিপে আমি রুম থেকে বের হই। ড্রয়িং রুমে একটা চিপায় বসে রইলাম। হঠাৎ লক্ষ্য করি আদো আলোতে আমজাদ সাহেব ঘর থেকে বের হচ্ছেন। কেমন যেন সন্দেহ লাগলো। তিনি এত রাতে নিশ্চয়ই ব্যবসার কাজে যাচ্ছেন না, আর গেলেও নিশ্চয়ই পরিপাটি হয়ে যেতেন। এভাবে ঘরে জামা কাপড় পরে যেতেন না। সব মিলিয়ে সন্দেহ হলো। উনি বের হওয়ার পরে আমি পা টিপে বের হলাম। উনি গ্যারেজের দিকে যাচ্ছেন। আমি সেখানের একটা পাশে দাঁড়িয়ে আছি। একটা সাদা গাড়ির কাছে গেলেন, গাড়িতে কি যেন করছেন, তারপর কিছুক্ষণ থেকে চলে আসলেন। আমিও তার পিছু নিয়ে আবার গৃহে প্রবেশ করলাম। ড্রয়িং রুমের এক পাকে লুকিয়ে গেলাম। তিনি সোফায় বসে সিগারেট ধরালেন, তারপর মালিয়াকে কল দিয়ে বললেন, কারণ পুরো জায়গাটা নিস্তব। আর আসতে বললেও অনহারি কীভাবে বেঁচে গেল আমি সেটা বুঝতে পারছি না। তবে তাকে আবার উপরে পাঠানোর ব্যবস্থা করছি। গাড়ির ব্রেকটা কেটে দিয়েছি। আমি জানি সে সাদা গাড়ি নিয়েই বের হবে, কারণ এটা তার পছন্দের গাড়ি। আর বিকেলবেলা লক্ষ্য করছিলাম সে কাপড় গোছাচ্ছে। জিজ্ঞেস করছিলাম কোথায় যাবে। বললো একটা গ্রামে ঘুরতে যাবে। আর এই সুযোগটাই কাজে লাগালাম। ভেবেছিলাম আমি সকল সম্পত্তির মালিক হব, তোমাকে বিয়ে করে সুখে শান্তিতে ঘর করবো ডার্লিং। এখন আর হচ্ছে না সহজে। মৃত মানুষ কি করে বেঁচে ওঠে। অপর পাশ থেকে বলে উঠল, আমি নিজে আনহারিকে গাড়ি চাপা দিয়েছি, তাকে নিজের হাতে খুন করেছি। ফিঙ্গারপ্রিন্ট যেহেতু ম্যাচ করছে, তাহলে সে আনহারি। এই মেয়েটা কিভাবে বেঁচে ফিরল, সত্যি অদ্ভুত। সমস্যা নেই, ও যতবার বাঁচবে আমি ঠিক একইভাবে ততবার খুন করব। আমার জীবনের একটাই লক্ষ্য এই আনহারি ভবনের রানী হওয়া। আনহারির একটা ব্যবস্থা করে আমি বিয়ে করব। মনে আছে তো, কাবিন হিসেবে ভবনটা আমাকে লিখে দিবে। জান, সব কিছুই তো তোমার হবে, তবে আনহারি বেঁচে থাকতে নয়। আনহারি মারা গেলে আনহারির মাকে আস্তে আস্তে পাগল বানিয়ে সব লিখে নিব। কিন্তু 2 বছরে যখন সব রেডি করলাম, তখনই মেয়ে উড়ে এসে জোরে বসলো। অপর পাশ থেকে রাগে কণ্ঠ দিয়ে আসলো, 2 বছরে পারোনি, 200 বছরেও পারবে বলে মনে হয় না। আমি তোমাকে 2 মাস সময় দিলাম, এর মধ্যে যা করার করো। ডার্লিং, তুমি রাগ করো না।
আমি দেখছি কি করা যায়। ফোনটা কেটে গেল। আমজাদ সাহেব ফোনটা কান থেকে নামিয়ে টি টেবিলে রাখলো। তারপর সোফায় হেলান দিয়ে বসে রইল চুপ হয়ে। আমি কেবল ভাবছি, নারীর ছলনা কত প্রখর হলে একটা পুরুষ বুঝছে না। এই নারী চায় আমজাদ সাহেবের সম্পদ, অথচ আমজাদ সাহেব এত বুদ্ধিমান হয়েও সেটা ধরতেই পারছে না। এই নারীর মোহে পড়ে নিজের সন্তানকেও খুন করতে পিছপা হচ্ছে না। আগেরবার এমন কাহিনী করার জন্য তার মনে কোনো অনুশোচনা নেই, নেই কোনো ভ্রুক্ষেপ। নারীর ছলনা সত্যি অনেক ভয়ঙ্কর, কিন্তু বিপাকে পড়লাম আমি। উনি না ওঠা পর্যন্ত এখান থেকে নড়তে পারছি না, উঠতেও পারছে না, উঠলেই ধরা পড়ে যাব। কি করব সেটাই চিন্তা করছি, তবে চিন্তা করার আগেই ধরা পড়ে গেলাম। আমজাদ সাহেব আমার হাতটা চেপে ধরে বসা থেকে উঠালেন। তারপর রুষ্ট গলায় জিজ্ঞেস করলেন, এখানে কি করছিস? আমাকে ফলো করছিস? তোর এত বড় স্পর্ধা, আমজাদ সাহেবের সাথে লাগতে আসিস? আমি আমতা আমতা করে উত্তর দিলাম, আমার এসিতে বাতাস সহ্য হচ্ছিল না, তাই এখানে এসে ঘুমিয়ে পড়েছিলাম। সত্যি আমি কিছু জানি না, আপনাকে ফলো করিনি, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। আমার কথা শুনে তিনি হাতটা ছেড়ে দিলেন, আর বাড়াবাড়ি করলেন না। স্বাভাবিক গলায় বললেন, এইটুকু বলেই তিনি ভিতরে চলে গেলেন। আমি আর এখানে ঘুমানোর সাহস পেলাম না। আবারও আনহারি রুমে চলে গেলাম। সেখানে গিয়ে কাঁপতে কাঁপতে এক পর্যায়ে ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম ভাঙল চিৎকার চেঁচামেচিতে। চিৎকার উৎস বরাবর বাহির থেকে লক্ষ্য করলাম আমজাদ সাহেব সিলিং ফ্যানে ঝুলছে। নিজের চোখকেও যেন আমি বিশ্বাস করাতে পারছি না। লাবণী জোহা কান্নায় ভেঙে পড়েছেন। আনহারি পাথরের মতো দাঁড়িয়ে আছে। অতি শোকে সে হয়তো পাথর হয়ে গেছে। বাসায় পুলিশ ডাকা হলো। মদিনা কোনো কথা বলছে না। কি হচ্ছে না হচ্ছে এটা নিয়ে তার কোনো ভ্রুক্ষেপ নেই। কে মরল কে বাঁচলে তাতে তার কিছু যায় আসে না। তার চাকরি থাকলে হয়তো সে খুশি। তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে বড়লোকদের ব্যাপার স্যাপারে সে একদমই নেই। কিছুক্ষণের মধ্যে পুলিশ আসলো। আমজাদ সাহেবকে প্যান থেকে নামানো হলো। আমজাদ সাহেবের শরীরটা দেখে কেন জানি না মনে হচ্ছে এটা খুন, আত্মহত্যা নয়। আচ্ছা, আনহারি কি কোনোভাবে আমজাদ সাহেবের সব কিছু জানতো, আর সেই জন্যই কি তাকে খুন করে দিয়েছে? না, এটা আমি কি ভাবছি। আনহারি জানলে তো খুন করার প্রয়োজনই হতো না। আইনের মাধ্যমে সবটা করতে পারত। ভাবনা যেন আমার পিছুই ছাড়ছে না। আমজাদ সাহেবের লাশটা ময়নাতদন্তের জন্য পাঠানো হলো। পুলিশ ভালো করে ঘরটা চেক দিল। ঘরে একটা চিঠি পেল। সেটাতে আমজাদ সাহেব নিজের হাতে লিখেছেন, আমি মালিহাকে ভীষণ ভালোবাসি। মালিহার জন্য আমি নিজের মেয়ে আনহারিকে খুন করার অ্যাটেম্পটও নিয়েছিলাম। আমার মেয়ের 2 বছর আগের অ্যাক্সিডেন্টের জন্য আমিই দায়ী। ভেবেছিলাম আমার মেয়ে মারা গেলে আমি সকল সম্পত্তি লাবণীর কাছ থেকে নিয়ে মালিহাকে দিব, আর দুজনে সুখে সংসার করব। কিন্তু 2 বছরে যখন আমি সবটা প্রস্তুত করি, তখনই আনহারি ফিরে আসে। মৃত মানুষ কীভাবে ফিরে আসে আমি জানি না, তবে আনহারি ফিরে আসায় মালিহার সাথে আমার দ্বন্দ্ব বাজে, আর সেই জন্য মালিহা আমাকে রেখে অন্য ছেলের সাথে রাত কাটায়। যেটা জানতে পেরে আমি আর নিজেকে সামলাতে পারিনি। একমাত্র ভালোবাসার মানুষের এই পরিবর্তন আমি মেনে নিতে পারিনি। আমার কাছে সব কিছু ছিল, টাকা পয়সা, বউ, মেয়ে, ভালোবাসা। তবে একটা জিনিসই ছিল না, আমার ভালোবাসার মানুষ মালিহা। তাকে ছাড়া পুরো পৃথিবী আমার শূন্য লাগছে। বেঁচে থাকার কারণ পাচ্ছি না, তাই নিজেকে শেষ করে দিলাম। আমার স্ত্রীর কাছে আমি ক্ষমা চাচ্ছি তাকে ঠকানোর জন্য। দীর্ঘ 5 বছর যাবৎ আমি এক্সট্রা ম্যারিটাল সম্পর্কে আছি, আর সেই জন্য আমি অনুতপ্ত। আমার মেয়ের কাছে আমি ক্ষমা চাচ্ছি, কারণ আমি আমার মেয়ের ভালো বাবা হতে পারিনি। প্রেমের মোহে নিজের মেয়েকেই খুন করতে চেয়েছি। আমি আমার জীবনের স্বইচ্ছায় ত্যাগ করেছি, এতে আমার পরিবার দায়ী নয়। কেউ যদি দায়ী থাকে সেটা মালিহা। আমার মৃত্যুর জন্য পরোক্ষভাবে সেই দায়ী। পুলিশ অফিসার আলবেদ সাহেব জোরে চিঠিটা পড়লেন। তারপর আনহারি আর লাবণী জোহার দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, এটা কি আমজাদ চৌধুরীর হাতের লেখা? লাবণী জোহা কাঁদতে কাঁদতে উত্তর দিলেন, লেখা দেখে তো তাই মনে হচ্ছে। তারপরে একবার এক্সপার্ট দিয়ে সবটা চেক আপ করুন। আমার স্বামীর এক্সট্রা ম্যারিটাল সম্পর্ক ছিল, আমি মানতেই পারছি না। আমার স্বামী তার মেয়েকে খুন করতে চাচ্ছিল, এটাও আমি মানতে পারছি না। এত বড় সত্য আমার থেকে লুকিয়েছিল, আমার তো বিশ্বাসই হচ্ছে না। সব কিছু এলোমেলো লাগছে আমার, বলে ডুকুর তুলে কান্না শুরু করলেন। পুলিশ অফিসার এবার আনহারির দিকে তাকিয়ে বললেন, আপনার কি কিছু বলার আছে? আপনার বাবার কি কোনো শত্রু আছে? আনহারি পাথরের মতো উত্তর দিল, যে পিতা নিজের সন্তানকে খুন করতে পারে, সেই পিতার ব্যাপারে আমি কিছু বলতে চাই না। দুনিয়াতে মায়ের পর আমি বাবাকেই ভালোবাসতাম, আর সে বাবা নাকি আমাকেই খুন করতে চেয়েছে। আমার তো এখন ঘৃণায় বমি আসছে। আপনারা দয়া করে মালিহাকে অ্যারেস্ট করুন। আমি তার নামে অভিযোগ দায়ের করে মামলা করব। মালিহার শেষ পরিণতি আমি দেখতে চাই। এই মেয়ের জন্যই আজকে আমাদের এই হাল। পুলিশ অফিসার আশ্বাস দিয়ে বললেন, আপনারা সম্ভ্রান্ত পরিবারের মানুষ, আমরা যতটা পারি আপনাদের জন্য করব। মালিহাকে আজকের মধ্যে জিজ্ঞাসাবাদ করা হবে। আপনি কি তাকে চেনেন? আমি তাকে চিনি না।
বরং নামটাও জানতাম না, আজকে নাম জানলাম শুধু। হয়তো বাবার সাথে সংযোগ আছে কোনো। অপরাধীদের ধরার দায়িত্ব তো আপনাদের, আমাদের না। এই সময়ে নতুন কোনো প্রশ্নের উত্তর দিতে আমি প্রস্তুত নই। আমাদের উপর কি যাচ্ছে সেটা তো বুঝতেই পারছেন। আলবিদ সাহেব আর কোনো কথা বললেন না। আলামতের সকল ছবি তুললেন। আমজাদ সাহেবকে ময়নাতদন্ত করতে অলরেডি পাঠানো হয়েছে এবং বলে গেলেন 7 দিন যেন এই ঘরে কেউ প্রবেশ না করে। আলবিদ সাহেবের কথা শুনে আনহারি কিছুটা রেগে বলল, 7 দিন একটু বেশি সময় হয়ে যায়, 2 দিন সময় নিন। বাবার প্রতি বিন্দু মাত্র আবেগ আমার কাজ করছে না। ঘর থেকে যত তাড়াতাড়ি সব স্মৃতি মুছবো তত তাড়াতাড়ি শান্তি পাবো। আলবিদ সাহেব বুঝতে পারছেন আনহারি বেশ রেগে গেছে, তাই আর তেমন কথা না বাড়িয়ে উত্তর দিল, আচ্ছা আমরা চেষ্টা করব, হয়তো আবার যোগাযোগ করা হবে। আর নিজের পিতার প্রতি এত রাগ ভালো নয়। যতই হোক পিতা, তাকে আর আমি পিতা বলে স্বীকার করি না। যে পিতা নিজের সন্তানকে অন্য মেয়ের জন্য মারার চেষ্টা করতে পারে সে কোনোভাবে মানুষের কাতারেই পড়ে না। পুলিশ অফিসার আলবিদ চলে গেলেন। লাবণী জোহা কান্নায় ভেঙে পড়লেন। লাবণী জোহা কাঁদতে কাঁদতে বললেন, আমজাদকে আমি বিয়ে করেছিলাম শুধু তার ভালোবাসা দেখে। টাকা পয়সা কিছুই ছিল না, তবে অনেক মেধাবী ছিল। কিন্তু সে এমনভাবে ধোঁকা দিবে আমি মানতেই পারছি না। ওর মৃত্যুটা আমাকে দাগ কাটছে না তেমন, ওর ধোঁকাটা যেভাবে দাগ কেটেছে। প্রতারণার আঘাত এক প্রখর হয় কেন, যেটা মৃত্যুকেও ভুলিয়ে দেয়। যে সাধারণভাবে মারা গেলে যতটা না কষ্ট পেতাম তার চেয়ে বেশি কষ্ট পাচ্ছে আমাকে ঠকিয়েছে এটা ভেবে। এই টাকাটাকে সে বড় করে দেখলো, আমার ভালোবাসাটা দেখলো না। আমি তো মানতেই পারছি না। আমার যন্ত্রণা আমি তো কাউকে দেখাতেও পারছি না। আনহারি লাবণী জোহাকে জড়িয়ে ধরে বলল, যে তোমার ছিল না তাকে নিয়ে ভাবার কোনো দরকার নেই। বাবা 5 বছর আগেই তোমার পর হয়ে গেছে। এখন কেবল এটা অতীত ছাড়া কিছু না। অতীত নিয়ে পড়ে থাকলে হবে না মা, নিজেকে সামলাও, ঘরে চলো, কিছু খেয়ে নাও, না হয় তুমি অসুস্থ হয়ে যাবে। এই দুনিয়ায় তুমি ছাড়া আমার কেউ নেই। তোমাকে হারালে আমি কী নিয়ে বাঁচবো বলো? আমার জন্য হলেও তোমাকে বাঁচতে হবে মা। লাবণী জোহার কান্নার আওয়াজটা স্মিত হয়ে এলো আনহারির কথা শুনে। আনহারি তাকে ভিতরে নিয়ে গেল, হালকা খাবার খাইয়ে দিল তাকে, তারপর ওষুধ খাইয়ে শুইয়ে দেয়। আনহারি এবার আমার কাছে এসে বলে, ওই গ্রামে আর আজকে যেতে পারলাম না, হয়তো আগামী 1 সপ্তাহ পারবো না। সময় দাও আমাকে, কথা যেহেতু দিয়েছি তোমাকে, তোমার বড় আপার অপরাধীদের শাস্তি আমি দিব। আমি কেবল আনহারির দিকে তাকিয়ে আছি। বাবাকে হারিয়েও সে কত শক্ত, কত অবিলয় কথা বলছে। একটুও স্বজন হারানোর যন্ত্রণা তাকে ঘিরে ধরেনি, একদম স্বাভাবিক। পুনরায় মনে প্রশ্ন জাগলো, তাহলে কি আনহারি তার বাবাকে খুন করেছে? সব কিছু গুলিয়ে যাচ্ছে। আনহারি তার রুমে গেল। বাড়িটাকে কেমন ভুতুরে বাড়ি লাগছে। কিসের জন্য এসেছিলাম আর হচ্ছে কি এসব? সব এলোমেলো হয়ে যাচ্ছে। আমি সোফায় বসে চিন্তা করছিলাম এগুলো। এরই মধ্যে মদিনী এসে বলে, আপা একটু খাবার খেয়ে নিন। মরা বাড়ি কখন খাবার মিলে কে জানে। মদিনের কথা শুনে আমি একটু বিরক্ত হয়ে গেলাম। এমন সময় সে খাবার নিয়ে পড়ে আছে। ভীষণ রাগ হচ্ছে তার উপর, কিন্তু কিছু বললাম না, শুধু হালকা গলায় উত্তর দিলাম, এখন খাওয়ার মুড নেই, আপনার মন চাইলে আপনি খেয়ে নিন, আমার আপাতত ইচ্ছে নেই কিছু খাওয়ার। মদিনা আমার কথা শুনে বিরক্ত বোধ করল। তার চেহারা দেখে বোঝা যাচ্ছে তিনি খাবার নিয়ে চলে গেলেন। এদিকে দিন গড়িয়ে সন্ধ্যা হওয়ার উপক্রম। পুরো বাড়ি শুনশান নীরব হয়ে আছে। এরই মধ্যে পুলিশ অফিসার আলবিদ সাহেব আবার আসলেন। আলবিদের উপস্থিতিতে আনহারি তার রুম থেকে বের হলো। লাবণী জোহা এখনও ঘুমাচ্ছে। আমি সোফায় বসে আছি। আনহারি আসতে আলবিদ বলে উঠলেন, একটা নিউজ আছে। এটা আপনাদের জন্য গুড নিউজও হতে পারে, আবার ব্যাড নিউজও। আনহারি রাগী কণ্ঠে বলে, এত বমিকের কি দরকার, বলুন কি হয়েছে? মালিহা রোড অ্যাক্সিডেন্টে আজকে মারা গেছে। গাড়িটা ব্রেক ফেল ছিল। আপনাদের গাড়িতেই সে মারা গেছে। গাড়িটা কি করে সেখানে গেল সেটাই এখন ভাববার বিষয়। অফিসার আলবিদ সাহেবের কথা শুনে আমি চমকে গেলাম। রাতে আমজাদ সাহেব নিজের হাতে সেই গাড়ির ব্রেক নষ্ট করেছিল আনহারির মৃত্যুর জন্য। তাহলে সেই গাড়ি ওখানে কীভাবে গেল? আনহারি সোজাসাপটা উত্তর দিল, সেটা তো আপনারা খুঁজে বের করবেন। আমরা তো কেউ বলতে পারবো না। যার মালিকানায় গাড়ি সে তো এখন মৃত। আর সবচেয়ে বড় বিষয়, মালিহা মরে গিয়ে বেঁচে গেছে। না হয় আমি তাকে জেলে ফসিয়ে মারতাম, আমার মায়ের সাথে করা অন্যায়ের প্রতিশোধ নিতাম। আপনার যদি আরও কিছু বলা থাকে বলতে পারেন, আপাতত এইসব নিয়ে একদম মাথা ঘামাচ্ছি না আমি। আলবিদ সাহেব আনহারির কথা শুনে তাকে সন্দেহর প্রথম তালিকায় রাখছেন, সেটা তার মুখ দেখে বোঝা যাচ্ছে। তবে তথ্য প্রমাণের অভাবে কিছু করতে পারছেন না। তিনি কথার প্রসঙ্গ পাল্টিয়ে আনহারিকে জিজ্ঞেস করলেন, যতদূর জানি আপনি 2 বছর আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন। মর্গে আপনার ময়নাতদন্তের রিপোর্টও আছে, ডেথ সার্টিফিকেটও আছে, তাহলে আপনি কে? আনহারি কপালটা কুঁচকে জবাব দিল, আমার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করেছে, আমার সিগনেচার ম্যাচ করেছে, তাহলে আমি কি করে মৃত হই? আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমার মা আমাকে সিঙ্গাপুর নিয়ে চিকিৎসা করিয়েছে 1 মাস।
আমি সুস্থ হওয়ার পর শুনি আমার লাশ দাফন হয়ে গেছে। আমাকে মৃত হিসাবে সবাই জানে। আমারও বেশ অভিমান চাপে। মাকে বলেছিলাম এখান থেকে আমি অন্য দেশে চলে যাব, তারপর সেখানে পড়াশোনা শেষ করে 2 বছর পর আসব। বাবার উপর অভিমান ছিল বলে মাকে বলেছিলাম আমার ব্যাপারে বাবাকে যেন কিছু না বলে, কারণ বাবা কাকে না কাকে দাফন করে ফেলল নিজের মেয়ে বেঁচে থাকার পরেও। তাই বাবাকে মেয়ে হারানোর যন্ত্রণা বোঝাতে চেয়েছিলাম। তবে এখন বুঝতে পারলাম তার কোনো যন্ত্রণা হয়নি, বরং লাশলীলা চলছিল তার মনে। আমি মৃত নই। তখন কাকে মৃত বলে আমার বাবা চালিয়েছে সেটার খোঁজ নিন আপনারা। আমাকে এই বিষয়ে আর জড়াবেন না। আমি পাগল হয়ে যাচ্ছি এসব প্রশ্নের উত্তর দিতে দিতে। শেষের কথাগুলো বেশ জোরে জোরেই বলল সে। জোরে দম নিতে লাগলো। আলবিদ সাহেব আনহারিকে শান্ত করার জন্যই বলে, আপাতত আর কোনো প্রশ্নের উত্তর দিতে হবে না। আমি চলে যাচ্ছি। ঘটনার রহস্যভেদ করে যোগাযোগ করব আবার। ভালো থাকবেন। আলবিদ সাহেব চলে গেলেন। আমি আনহারির পাশে গিয়ে তাকে স্পর্শ করলাম। আমার স্পর্শ পেয়ে সে কেঁদে দিয়ে বলল, আমি তো এসব জানতামই না কিছুই। বাবা কেন মরল, কিভাবে মরল, তারপরও আমার দিকে কেন প্রশ্ন ছোড়া হচ্ছে। আমি তো পাগল হয়ে যাচ্ছি। আমার আর ভালো লাগছে না, স্বর্ণ ছাড়া লাগছে। যতই হোক তিনি আমার বাবা ছিলেন। খারাপ তো লাগছেই আমার। নিজের বাবা খারাপ হলেও হত্যা করা যায় না পিয়ানা, অথচ দেখো বাবার মৃত্যুটা দায়টা ঘুরে ফিরে আমাকেই দেওয়া হচ্ছে। আনহারের কথা শুনে আমি নিজেও একটা অনুশোচনায় ভুগতে লাগলাম। এখন কোনোভাবেই মনে হচ্ছে না আনহারি আমজাদ সাহেবকে খুন করেছে। বড় আপাকে নিয়ে ভাবতে ভাবতে জীবনের মোড় এমন বাঁকে এসে থামবে কখনো চিন্তাও করতে পারিনি। আমি রহস্য ভেদ করতে গিয়ে আরও রহস্যে জড়িয়ে যাচ্ছি। আমি আনহারিকে সান্ত্বনা দেওয়ার ভাষা পেলাম না। চুপ করে তাকে জড়িয়ে ধরে রাখলাম। কিছুক্ষণ পর পরিস্থিতি এমনি ঠান্ডা হয়ে গেল। আনহারের বাবার মৃত্যুর খবর তাদের আত্মীয় স্বজন জেনেছে অনেক আগেই। তবে বেশিরভাগ আত্মীয় দেশের বাইরে থাকায় আসতে পারেনি। আর সব আত্মীয়দের সাথে তাদের সম্পর্ক এত গভীর না। তার কোনো মামা নেই, নানা নানি মারা গেছে অনেক আগে। তার বাবারও কোনো চাচা নেই। এক ফুফু ছিল, সেও করোনায় মারা গেছে। আনহারের খালা কানাডায় থাকে। সব মিলিয়ে মৃত বাড়ি হলেও বাড়িটা একদম নীরব। মনে হচ্ছে বড় লোকদের মধ্যে আত্মীয়তা ভাবটা ভীষণ কম। মধ্যবিত্ত বা নিম্নবিত্ত হলে এতক্ষণে বাড়ি ঘর ভরে যেত। সবাই মিলে কান্নার রোল পড়ত, একে অপরকে সান্ত্বনা দিত। কেউ কেউ আবার রান্না করে নিয়ে আসতো। আনহারিও আরও একটু স্বাভাবিক হলো। স্বাভাবিক হয়ে মদিনাকে ডেকে বলল কিছু খাবার যেন কাউকে দিয়ে কিনে নিয়ে আসে। মদিনা মাথা নেড়ে টাকা নিয়ে খাবার কিনতে গেল। সে নিজে যাবে না, বাহিরে অনেক কাজের মানুষ আছে, সেখান থেকে কাউকে পাঠাবে। এখানের প্রতিটা কাজের লোক একদম নির্সুপ। বড় লোকদের ব্যাপারে তারা যেন নির্বাক। তাদের কাজ নিয়েই তারা ব্যস্ত। আনহারি সোফাতে বসলো, আমিও পাশে বসলাম। সে হালকা গলায় বলল, মদিনা যা আনবে খেয়ে নিও, না খেলে তোমার শরীর খারাপ করবে। মা উঠলে মাকে খাইয়ে নিব। আমি কথার প্রতি উত্তরে বললাম, আপনিও কিছু খেয়ে নিয়েন। খেয়ে তো নিতে হবেই, দুনিয়া তো কারোর জন্য থেমে থাকে না। ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছি। না জানি বাবাকে কেমনে কাটাছাড়া করছে। বলে হালকা কেঁদে দিল। সব মিলে যেন তার ভিতরে হাহাকারটা এখন বাহিরে আসতে লাগলো। সকালের আনহারি আর এখনকার আনহারির মধ্যে বিস্তর তফাৎ। গোটা একটা দিন কেটে গেল। আমজাদ সাহেবের লাশ দাফনের ব্যবস্থা করা হচ্ছে। ময়নাতদন্তে তার আত্মহত্যায় এসেছে। সে সকাল 5টা নাগাদ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। তার মোবাইল কনভারসেশনে গেটে বোঝা যায় মালিহার সাথে সে যোগাযোগ করেছে রাত 3টায়। মালিহার জন্য সে নিজের ট্রাকে করে সাদা গাড়িটা গিফট পাঠায়। গাড়িটা সুন্দর করে সাজিয়ে র্যাপিং করে গিফট পাঠায়। তার ট্রাকে করে নিয়ে যাওয়া হয় গাড়িটা। রাত হওয়ায় সিসি ক্যামেরায় ট্রাকের নাম্বার পাওয়া যায়নি, তবে ট্রাক কে চালিয়েছে সেটা পাওয়া গেছে। রাতে আমজাদ সাহেব নিজেই সে লোককে 20,000 টাকা দিয়ে গাড়িটা নিয়ে মালিহার বাসায় পাঠাতে বলেছে আর্জেন্ট। আর একটা শর্ত দিয়েছে, গাড়িটা সাজিয়ে পাঠাতে হবে। ট্রাক ড্রাইভারও সেই অনুযায়ী কাজ করে। এখানে তার কোনো দোষ না পাওয়া সাধারণ জিজ্ঞাসা করে তাকে ছেড়ে দেওয়া হয়। মালিহার একটা গোপন ভিডিও আসে রাত 2:30 যে নাম্বার থেকে আসে সেটাও মালিহার নামে রেজিস্টার করা। ধারণা করা গেছে মালিহার সাথে রাত কাটানো ছেলেটাই ভিডিওটা পাঠিয়েছে। ছেলেটার খোঁজ এখনও মিলেনি। ভিডিও দেখেই হয়তো মালিহাকে খুন করার জন্য গাড়ির ব্রেক কেটে তাকে গিফট করেছে। নিজের ভালোবাসার মানুষকে খুন করার প্ল্যান করে নিজেও জীবন দিয়েছে। এতটুকু ধারণা এবং তথ্যের ভিত্তিতে প্রমাণ করা গেছে। আমি এসব শুনে ভাবতে লাগলাম, মানুষের ধারণার সত্যের মধ্যে কত ফারাক। অথচ আমি নিজের চোখে দেখেছি আমজাদ সাহেব গাড়ির ব্রেক কেটেছে আনহারিকে মারার জন্য। অথচ সকাল হতে না হতে ঘটনার কি রোমাঞ্চকর মোড় নিল। মন চাচ্ছে মুখ ফুটে আমি সবটা বলি, তবে সাহসে কুলাচ্ছে না। থানা পুলিশ আমি ভীষণ ভয় পাই। আলবিদ সাহেব আনহারিকে সকল তথ্য দিয়ে লাশ হস্তান্তর করে চলে গেলেন। আমজাদ সাহেবের দাফনের জন্য কবরস্থানে নেওয়া হয়।
স্বাভাবিক নিয়মে দাফন হলো, অথচ আপার লাশটা জঙ্গলে কবর দিতে হয়েছে। সেই করুণ দৃশ্য আমার চোখে ভাসতেই আমার চোখ গড়িয়ে পানি নামে। টাকার কাছে যেন সবাই নত হয়। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেছে। লাবণী জোহা তার স্বামীর মৃত্যুতে যতটা না কাতর, তার চেয়ে বেশি কাতর তার স্বামীর বিশ্বাসঘাতকতায়। পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক। আমার পরিবারের সাথে আমার যতবার কথা হয়েছে আমি বেশ স্বাভাবিকভাবেই কথা বলেছি। তাদের বুঝিয়েছি আমি আমার চাকরির জায়গায় ভালো আছি। এবার আমাদের কুড়গাঁও যাওয়ার পালা। আজ সকালে কুড়গাঁও যাওয়ার জন্য রওনা দিব আমরা। পরিকল্পনা তো আগেই সেট ছিল, এখন একটু মডিফাই করা হয়েছে কেবল। আমার মনে এটাই বাজছে, আবার ছবিটা যে পাঠিয়েছিল সে কি এখন কুড়গাঁও আছে? তার নাম কি? সেখানে গেলে কি তাকে খুঁজে পাবো? আনহারিকে গ্রামের মানুষ দেখে কিভাবে নেবে? কি হবে? আবার অত্যাচারীরা কেমন আছে? গ্রামটা কি আগের মতোই আছে? এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালটা শুরু হলো 1 কাপ চা দিয়ে। নাস্তা চা করে লাবণী জোহা বললেন আমরা বের হলাম। গাড়িটা রওনা দিয়েছে কুড়গাঁওয়ের দিকে। ঠিক সেই সময় গাড়ির পাশ ঘেঁষে সে কালো বিড়ালটা দৌড়ে গিয়ে মিলিয়ে গেল। আমার ভিতরে প্রশ্ন জাগলো, এই বিড়ালটাকে কেন আমি বারবার দেখছি? এটা কিসের সংকেত? ঠিক তখনই গাড়িটা চলতে শুরু করলো। তবে বিড়ালটাকে আবার গাড়ির সামনে দেখলাম, একইভাবে এসে মিলিয়ে গেছে। কত শত প্রশ্ন আসছে আমার, সেটা একদমই পাত্তা দিলাম না। পাত্তা দিলেই প্রশ্নের বেড়াজালে আটকে যাব, তাই নিজেকে সামলে নিলাম। গাড়িটা আপন গতিতে চলছে। ঢাকা থেকে কুড়গাঁও বেশ দূরে। সীমান্ত ঘেঁষে কুড়গাঁও গ্রামের অবস্থান। বেশ সাজানো গোছানো পরিপাটি গ্রাম। গ্রামের অধিকাংশ লোকই গরিব। দুলাভাইরেই ছিল গ্রামের সবচেয়ে দরিদ্র লোকদের মধ্যে একজন। তবে আপার সুখ মিলেনি। টাকায় কখনো সুখ হয় না, সুখ কপালে থাকা লাগে। সুন্দরী মেয়ের কপালে যে সুন্দর হবে তার ভরসা নেই। জগতে অনেক কালো মেয়েকে দেখেছি বড় করে বিয়ে হতে, স্বামীর ভালোবাসা পেতে, শ্বশুরবাড়ির সম্মান পেতে, কিন্তু অনেক পর্ষা সুন্দর মেয়েকেও দেখেছি বড় আপার মতো যন্ত্রণা পেতে। এই সমাজে আরেকটা ভুল প্রচলিত, সবাই মনে করে মেয়ে পর্ষা মানেই কপাল ভালো, ভালো করে বিয়ে হবে, কালো মানে এই মেয়েকে নিয়ে অনেক ভুগতে হবে। অথচ কপাল আল্লাহ লেখেন, সুখ দুঃখ কালো পর্ষায় হয় না, বিয়েও কালো পর্ষায় নির্ভর করে না, নির্ভর করে আল্লাহর উপর। যার রিজিক যেখানে আছে সেখানেই হবে, এটা নিয়তির লেখা, এটা খণ্ডানো যাবে না। এই যে আমি দেখতে দুধে আলতা, আমার গায়ের রং একদম পর্ষা, পড়াশোনায় ভালো আমি, রেজাল্টও ভালো আমার, চাকুরির প্রস্তুতি নিচ্ছি, চাকরি হয়তো হইয়াও যাবে। তবে এসবগুলো গুণ ঢাকা পড়ে গেছে আমার বড় আপার মৃত্যুকে ঘিরে। মনে হচ্ছে বড় আপার ডিভোর্স মৃত্যুটা ভুল, অথচ যারা বড় আপার এই হাল করেছে তারা দিব্যি ভালো আছে, তাদের কোনো ভোগান্তি নেই। ভোগান্তি যেন সব আমাদের। ভাবনায় ছেদ পড়লো গাড়ির জোরে ব্রেকে। আনহারি এতই জোরে ব্রেক কষেছে যে আমি সামনের দিকে হেলে পড়েছি। হঠাৎই এত জোরে ব্রেক কষার কারণ খুঁজতে গিয়ে লক্ষ্য করলাম সামনে একটা কালো কুকুর ছিল, আর সেটাকে বাঁচাতে গিয়ে সে এত জোরে ব্রেক কষেছে। আনহারি গাড়ির ব্রেক কষে গাড়ি থামিয়ে সে বসে রইল স্থির হয়ে কিছুক্ষণ। তারপর আমার দিকে তাকিয়ে বলল, ব্যথা পেয়েছ? আমি কেবল মাথা নেড়ে না করলাম। সে আমাকে আবার পুনরায় বলল, অনেকক্ষণ হলো কিছু খাইনি, আমার ভীষণ ক্ষুধা পেয়েছে। যতদূর বুঝতে পারছি এটা একটা বাজার, এখানে হয়তো খাবার দোকান থাকবে, চলো গাড়ি থেকে নেমে কিছু খেয়ে আসি আগে, এরপর আবারও রওনা দিব। আমিও সম্মতি দিয়ে বললাম, চলেন আপু। দুজনেই গাড়ি থেকে নামলাম। এ রাস্তা দিয়ে আমি 12 বছর আগে ঢাকায় গিয়েছিলাম, আর 12 বছর পর আজ এখন আসলাম। কিছুই চিনি না আমি এখানের, শুধু চারপাশটা দেখতে লাগলাম। বাজারটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, দোকানগুলোও বেশ সাজানো গোছানো। আনহারি বলে উঠল, এই গ্রামের মানুষ বেশ স্মার্ট, তাই না? কত সুন্দর করে সব কিছু পরিষ্কার রেখেছে। সচরাচর গ্রামের বাজারগুলো এত পরিষ্কার হয় না। আমি তো মোটামুটি অনেক গ্রামেই ঘুরেছি, বাজারটা বেশ ভালোই লাগছে, কি বলো? উত্তরে আমি বললাম, আপু আমাদের গ্রামটাও পরিপাটি ছিল, এখন জানি না কেমন আছে। 12টা বছরে অনেক কিছুই পাল্টে গেছে হয়তো। 12 বছরের মধ্যে কখনো ওই গ্রামে যাওনি? না আপু, যাইনি। এত অপমান করেছে যে ওই গ্রাম আমরা যাওয়ার আর সাহসই পাইনি। আপনি পাশে আছেন বলে যাওয়ার সাহস পাচ্ছি, না হয় হয়তো আপার জন্য আমার মনটা কুড়ে কুড়ে ক্ষত হতো, কিন্তু প্রতিশোধ নেওয়া হতো না, সবাইকে যোগ্য শাস্তি দেওয়া হতো না। আনহারি হাত দিয়ে সমানের দিকে নির্দেশ করে বলল, চলো ওই খাবারের দোকানটায় বসি, তারপর কিছু অর্ডার করি, যা পাই তাই খেয়ে নিব। আনহারি আর আমি দুজনেই খাবারের দোকানটায় গিয়ে বসলাম। এর মাঝে মাঝবয়সী এক লোক এসে আনহারিকে বলে উঠল, অনন্যা কেমন আছো মা? 5 বছর আগে তুমি যে 50,000 টাকা দিয়ে গিয়েছিলে, সেটা দিয়েই আমাদের এই হোটেলটা এত বড় হয়েছে। বাজারের সবচেয়ে ভালো হোটেল এটা, তোমার নামেই নামকরণ করেছি।
তোমার সাথে যোগাযোগের অনেক চেষ্টা করেছি, তবে তুমি আমাকে ঠিকানা বা যোগাযোগ রক্ষা করার মতো কিছু দাওনি বলে আমি পারিনি। লোকটির বয়স 40-এর ঊর্ধ্বে হবে। মাথায় কাঁচা পাকা চুলের সন্নিবেশ, একটি হাত নেই। এক হাতেই তিনি পুরো হোটেল পর্যবেক্ষণ করছেন, অবশ্য কয়েকজন কর্মচারীও রেখেছেন। আমি লোকটির কথা শুনে হোটেলের সাইনবোর্ডটা লক্ষ্য করে দেখলাম, তাতে লেখা অনন্যা বিলাস বাঙালি রেস্তোরাঁ। আমি চমকে গেলাম লোকটির আনহারিকে অনন্যা ডাকাতে। লোকটি যদি আনহারি ডাকতো তাহলে আমার মনে আর কোনো সংশয় বা প্রশ্নই আসতো না, কারণ আনহারি বিভিন্ন জায়গায় ঘুরেছে। তার পক্ষে এখানে এসে ঘুরে কাউকে 50,000 টাকা দিয়ে সাহায্য করাটা অস্বাভাবিক নয়। তবে আনহারিকে অনন্যা বলাতেই আমার ভিতরটা কেঁপে উঠছে। আনহারি কি করে অনন্যা হয়, সব গুলিয়ে যাচ্ছে আমার মাথায়। আমার মাথায় কেবল বাজছে 12 বছর আগে কে মারা গেল, 2 বছর আগে কার অ্যাক্সিডেন্ট হলো, মালিহের কাছে সাদা গাড়িটা কীভাবে গেল, আমজাদ সাহেব কিভাবে মারা গেল, আর এই আনহারিই বা কে? সে কি অনন্যা? এই প্রশ্নগুলো উত্তর আমি যে কবে পাবো জানি না। এর মধ্যে আনহারি চাচাকে বলে উঠল, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে, আমি আনহারি, অনন্যা আমার নাম নয়। অনন্যা হয়তো আপনাকে সাহায্য করেছে, সেও দেখতে আমারই মতো, আর আমি তো এই গ্রামেই প্রথমবার এসেছি। আপনি হয়তো ভুল করছেন, এটা হলো অনন্যার বোন। চাচাও চুপসে গেল আনহারির কথা শুনে, আমার দিকে তাকিয়ে বলল, ও আচ্ছা, দুজন দেখতে একই রকম তো, তাই হয়তো ভুল করে ফেলেছি আমি। তারপর আমার দিকে তাকিয়েই বলল, তোমার বোনকে অবশ্যই নিয়ে আসবে একদিন। অনন্যা বিলাসে খাওয়া তার হক। আমি তোমার বোনকে একটা বেলা খাওয়াতে চাই। এক হাত না থাকায় কেউ কাজ দিচ্ছিল না, মানুষের দ্বারে দ্বারে আমি ভিক্ষা করেছি। তখনই তোমার বোনের কাছে ভিক্ষা চাওয়াই রেগে যাই। সে আমাকে ভিক্ষা দেয়নি, কতগুলো কথা শুনিয়ে আমাকে 50,000 টাকা দিয়েছিল, আর বলেছিল মানুষের কাছে চেয়ে কিছু করে খাওয়াই ভালো। এই টাকায় যা পারেন করবেন, নিজে কিছু করে তারপর খাবেন। তার কথাগুলো আমি অক্ষরে অক্ষরে পালন করি, আজ আমার এই হাল। এখন আমার দোকানেই কাজ করে মানুষ। এই পরিবর্তন আল্লাহ তোমার বোনের হাত দিয়েই আমাকে দিয়েছেন। যাই হোক, তোমার বোনকে আমার সালাম দিও। আমি তোমাদের জন্য আমার রান্না করা স্পেশাল হাঁসের মাংস, গরুর কলিজা বোনা নিয়ে আসছি। কথাগুলো বলেই তিনি চলে গেলেন। আমি আনহারির দিকে তাকিয়ে বললাম, আপু, আমার বোন তো 12 বছর আগেই মারা গেছে, তাহলে সে কি করে 5 বছর আগে সাহায্য করবে? আর আমরা তো হতদরিদ্র ছিলাম, আমাদের পক্ষে কি 50,000 টাকা দিয়ে সাহায্য করা সম্ভব? আপনি কি কোনোভাবে তাদের সাহায্য করেছিলেন? হয়তো আনহারি শুনতে গিয়ে তারা অনন্যা শুনেছে, যেহেতু দুইটি নামের শব্দ প্রায় পাশাপাশি। আনহারি মাথা নেড়ে বলল, এত চিন্তা কেন করো তুমি? আমি যখন বলেছি এই গ্রামে আমি আসিনি, তার মানে আমি আসিনি। আমি একটা কাজ করব, সেটা তো আমার নাম নিয়ে, তাই না? অনন্যার নাম নিয়ে কেন করব? আর অনন্যাকে তো আমি চিনতামই না, তোমার মাধ্যমেই আমি চিনেছি। সে যাকেই দেখুক দেখেছে, হতে পারে আমাদের পথভ্রষ্ট করার জন্য শত্রুপক্ষ এমন করছে। এমন বিষয়ে মাথা না গামিয়ে যা খাওয়া সেটা খেয়ে চলো। যত বেশি চিন্তা করবে তত বেশি বিষয়গুলো এলোমেলো লাগবে তোমার কাছে। চাচার নাম খয়বর আলী। খয়বর আলী তার এক হাত দিয়ে অন্যজনে আমাদের জন্য খাবারের পরিবেশন করছে, বেশ উৎসাহ এবং ভালোবাসা নিয়ে। তার এই আবেগে আমি কোনো কমতি দেখছি না, মিথ্যেও দেখছি না। আমি যতই ভাবছি ততই গুলিয়ে ফেলছে সব। খয়বর আলী সব এনে আমাদের সামনে দিয়ে বলল, আরও কিছু লাগলে বলবেন। আনহারি হেসে জবাব দিল, এ খাবারই তো খেতে পারবো না। আমি খাওয়া শুরু করলাম, সেও শুরু করলো। খাওয়াটা বেশ মজার ছিল, অনেক দিন পর মনে হচ্ছে অমৃত খাচ্ছি। আমি বেশ তৃপ্তি নিয়েই খেলাম, আনহারির ক্ষেত্রেও তাই। খাওয়া শেষে আনহারি বিল দিতে নিলে তারা বিল নেয়নি, জোর করেও তাদের দেওয়া হয়নি, তাই বিল না দিয়ে আমরা চলে আসলাম। গাড়িতে উঠে আবারও রওনা দিলাম কুড়গাঁওয়ের পথে। গাড়িটা চলতে চলতে কুড়গাঁওয়ে এসে থামলো সন্ধ্যায়। গ্রামটা একদম বদলে গেছে, পুরো গ্রামের হালতেই বদলে গেছে। আনহারি আর আমি গাড়ি থেকে নামতে মাগরিবের আজান পড়ল, আর সেই সাথে গল্পের নতুন মোড় নিল। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে বড় আপা। এটা গল্পের দ্বিতীয় অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।